নমস্কার সবাইকে। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই সবাইকে জানাবো গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা টেলিগ্রাম চ্যানেলে একটা পোল ক্রিয়েট করেছিলাম, যেখানে বলেছিলাম যে কি ক্লাস করাবো। তো পোলের রেজাল্ট ম্যাক্সিমাম সবাই ইংলিশটাকেই প্রেফার দিয়েছে। বলেছিলাম যে একটা ফুল মকের একটা আমি কোশ্চেন দেবো। তো আজকে একটা ইংরেজি ফুল মক পিএসসি ক্লার্কশিপ মেইনসের আমি একটা নিয়ে ডিসকাস করছি। সেখানে আপনারা এটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। তো টেলিগ্রাম থেকে আপনারা লেখাগুলো লিখে পাঠাবেন, কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম গ্রুপটির মধ্যে পাঠাবেন। তো এটা এখানে যেই ইংরেজিতে যে তিনটা কোশ্চেন আছে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন, তিনটি কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ার, কোনো না কোনো এক্সাম হয়। পিএসসি ক্লার্কশিপের খুব পুরনো, মানে 2015-16 বা তারও আগের কোনো কোশ্চেন, বা মিসেলিনিয়াসে বা ডাব্লিউবিসিএস এর আগের প্যাটার্ন, ও কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো প্রথমে ইংরেজি, আপনারা সবাই জানেন যে ইংরেজিতে পুরো পুরো 50 মিনিট, 50 হচ্ছে পুরো মার্কস। 30 মিনিটস টাইম, মানে 30 মিনিটস টাইম, কোনো সেকশনাল তো টাইম নেই। টোটাল 1 ঘন্টা টাইম থাকে বেঙ্গলি ইংলিশ মিলে। তো 30 মিনিট বলা হচ্ছে, হাফ করে দেওয়া হচ্ছে ইংলিশে। তো প্রথমে প্রথমে আসছে একটা রিপোর্ট। রিপোর্ট কিন্তু আপনারা আমি আগে একটা করিয়েছি রিপোর্ট। আপনারা আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলেই আছে। বোর্ড ক্যাপসাইজড উপর একটা দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে ওটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিলেটেড, যত অ্যাক্সিডেন্ট হোক সেটা কিন্তু একটা যদি পড়া থাকে আপনার, আমি ওখান থেকে অ্যাক্সিডেন্ট রিলেটেড যত কিছু রিপোর্ট আপনি বানিয়ে নিতে পারবেন। সেরকম একটা ফায়ার ব্রেকআউট, এটা কিন্তু 2016 সালে যে ক্লার্কশিপে মেইনস হয়েছিল সেখানে এসেছে। আর এটা আরেকটা পরীক্ষাতেও এসেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। 200 ওয়ার্ডে লিখতে হয়। আমি যেখান থেকে পেইড কোর্স করেছিলাম, মাডার 24/7 থেকে, সেই স্যাররা কিন্তু 250 ওয়ার্ডস করিয়েছিল। 200 ওয়ার্ডও লেখাটা অনেক। 160-70 ওয়ার্ড লিখলে অনেকটা, মানে ভালো আর কি। আর সবচেয়ে বড় আপনার টার্গেট হবে 1 ঘন্টায় 6টা রাইটিং লিখতে হবে। সেই 6টা রাইটিং লিখতে গেলে যদি আপনার 200 ওয়ার্ডের জায়গায় 160 ওয়ার্ডও হয়, আপনি সেটাকেই প্রেফার করবেন। কারণ আপনাকে 6টা রাইটিং লিখতে হবে। অনেকে 200 ওয়ার্ড বা 210 ওয়ার্ড লেখার চক্করে সবগুলো লিখে আসতে পারে না। তো সেটা করবে না, যে কিন্তু মার্কস কমে যায়। তো ওখানে বলছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ফায়ার ইন বারাবাজার মার্কেট, কলকাতা। এটার উপরে একটা রিপোর্ট লিখতে হবে। 20 মার্কস আছে, আপনারা জানেন যে রিপোর্টে 20 মার্কস থাকে। তো পয়েন্টস কিছু দেওয়া আছে। প্রথমে আপনারা ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে কজ অফ দ্য ফায়ার, এই সিকোয়েন্সে কিন্তু চলবে। যে কোনো কোনো ঘটনা ঘটে গেল, কোনো অঘটন ঘটে গেল, বা কোনো ইনসিডেন্ট ঘটলো, এই সিকোয়েন্সেই চলবে। রিপোর্টের মেইনলি তিনটা প্যারাগ্রাফ হবে। তিনটা প্যারাগ্রাফ করবেন। একটাতে ইন্ট্রোডাকশন হবে, একটাতে মেইনলি বডি হবে, আর একটাতে হচ্ছে কনক্লুশন আর গভর্নমেন্টের কি স্টেপ হচ্ছে। প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন, কজ অফ দ্য ফায়ার। ইন্ট্রোডাকশন, কজ অফ দ্য ফায়ার, এই জিনিসটা, ইন্ট্রোডাকশন এর কজ অফ ফায়ার, এটা প্রথম প্যারাগ্রাফে চলে আসবে। তারপরে আই উইটনেস কি বলছে অ্যাকাউন্ট সেটা, ড্যামেজ কি হয়েছে, ক্যাজুয়ালিটিস ইনজুরিস কি হয়েছে, অ্যান্ড রেস্কিউ অপারেশন। এই আই উইটনেস থেকে শুরু করে রেস্কিউ অপারেশন পর্যন্ত, এই 4টা পয়েন্ট ঢুকবে হচ্ছে মিডিল প্যারাগ্রাফে। আর লাস্টে রেস্কিউ অপারেশনটা আপনি লাস্ট প্যারাগ্রাফেও দিতে পারবেন, মানে লাস্ট প্যারাগ্রাফেও আপনি রেস্কিউ অপারেশনটা লিখতে পারেন। এটা আপনার উপরে চয়েস। আই উইটনেস অ্যাকাউন্ট, ড্যামেজ এবং ক্যাজুয়ালিটিস অ্যান্ড ইনজুরিস, এই তিনটা জিনিস মিডিল প্যারাগ্রাফে ঢুকবে। আর রেস্কিউ অপারেশন যেটা আছে সেটা আপনি এখানেও, মানে মিডিলে প্যারাগ্রাফেও দিতে পারেন এবং লাস্টের প্যারাগ্রাফেও দিতে পারেন। তো রেস্কিউ অপারেশন আপনি যদি মিডিলে দেন তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি লাস্টের প্যারাগ্রাফে লেখেন তাহলে রেস্কিউ অপারেশন সাথে হবে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, কনক্লুশনের মধ্যে লিখবেন গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, এটা ভবিষ্যতে আটকানোর জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি। যেরকম ফায়ার প্লেস যাতে, মানে ফায়ার যাতে ইনসিডেন্ট না ঘটে মার্কেটে, বা ফায়ার এক্সটিংগুইশার প্রতিটা দোকানে রাখা উচিত, এইসব আর কি। বা আর জনগণকে সচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, যেখানে সেখানে আগুন জ্বালিয়ে ফেলতে হবে না, এসব লিখতে হবে। 200 ওয়ার্ডস। আপনার এটার জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম যেটি বলি, 8 থেকে 9 মিনিট এরকম টাইম নেবেন, বা খুব বেশি হলে 10 মিনিট, তার বেশি কিন্তু নেবেন না। এখন স্টার্টিং এ
স্টার্টিং আপনারা শুরু করছেন যারা, তারা 10-11 মিনিট 12 মিনিট নিতে পারেন একটু রিসার্চ করে বা একটু পড়ে নিয়ে বা একটু সোর্স ফলো করে নিজের লেখাটাকে উন্নত করবেন। খুব একটা টাফ হার্ড ইংলিশ লেখার দরকার নেই, প্লেন সিম্পল ভাবে লিখবেন। এখানে কিন্তু কে কত কঠিন ওয়ার্ড ইউজ করলো ইংলিশে সেটা কিন্তু চেক হয় না। কে ভুল কম করে সঠিক টেন্স ব্যবহার করে গ্রামাটিক্যাল পাঞ্চুয়েশন এসব ঠিক রেখে যেগুলো পয়েন্টস দেওয়া থাকবে, যেগুলো পয়েন্টস দেওয়া থাকবে সেই প্রতিটা পয়েন্টস কিন্তু আপনারা মেনশন করবেন। হয়তো এখানে দেখা গেল ক্যাজুয়ালিটিস আর ইনজুরিজ এর জায়গায় নাম্বার দেওয়া থাকলো, ক্যাজুয়ালিটি 5 জন, ইনজুরিজ টোটাল এতজন হয়েছে, ওগুলো কিন্তু সবগুলো মেনশন করবেন, সবগুলো পয়েন্ট মেনশন করবেন, প্লাস নিজের যা লেখা সেটা লিখবেনই। তো এটা আপনারা লিখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আজকে রিপোর্টটা আমি দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা আপনার স্ক্রিনশট নিতে পারেন, আমি এটা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো আপনার টেলিগ্রাম থেকে এটা লিখতে পারবেন, লিখে পাঠাবেন গ্রুপে, গ্রুপে সবাই সবার লেখাটা যাতে দেখলে কি আপনাদের লেখার মানটা উন্নত হবে। তো আর যাদের মোটামুটি রিপোর্টের ব্যাপারে আইডিয়া আছে, আগে লিখেছেন, তারা চেষ্টা করবেন 8-9 মিনিটের মধ্যে লেখার, 200 ওয়ার্ড বা 200 কাছাকাছি 180 থেকে 200 ওয়ার্ড লেখার চেষ্টা করবেন। প্র্যাকটিস এখন কিন্তু 190-200 ওয়ার্ড এরকমই প্র্যাকটিস করবেন। এক্সামে যদি মনে হয় অন্যটা আপনার টাইম লেগে গেছে বেশি বা আপনার সময় নেই, তখন আপনি সেরকম ভাবে অ্যাডজাস্ট করবেন। হয়তো আপনি রিপোর্ট আগে লিখছেন, সাপোজ একটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। প্রথমে রিপোর্ট লিখছেন, তারপরে প্রেসি আছে, তারপরে ট্রান্সলেশন আছে, যে কোনোই একটা আগে আপনি লিখতে পারেন। তো আপনি যদি সাপোজ আগে রিপোর্ট লেখেন, তো এবার তো আপনি জানেন না এবার কতটা টাইম লাগবে পরের গুলো লিখতে। তো তো রিপোর্টের 3টে প্যারাগ্রাফ আমি করতে বলেছি, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন, যেটা আগের বার আমাদের স্যারেরও শিখিয়েছিলেন। তো ইন্ট্রোডাকশন লিখলেন, লেখার পরে তারপরে ইন্ট্রোডাকশনের নিচে 4-5 আঙ্গুল জায়গা ছেড়ে দিবেন। তারপরে মিডিলের প্যারাগ্রাফটা লিখলেন, তারপরে 4-5 আঙ্গুল জায়গা ছেড়ে দিলেন। কেন জায়গাটা ছাড়তে বলেছি, যদি আপনার প্রেসি আর ট্রান্সলেশন এটা যদি সময় মতো হয়ে যায়, আর আপনি যদি এখানে 170 ওয়ার্ড লিখে রাখলেন সাপোজ রিপোর্টে, পরে দেখলেন আপনার হাতে আরো 5 মিনিট আছে, আরো কিছু 1-2টা পয়েন্ট আছে যেটা আপনি এক্সট্রা পড়ে গেছিলেন, সেটার লেখার টাইম আছে, তখন যেখানে লেখার দরকার সেখানে 1-2টা লাইন লিখে দিতে পারেন। এই জন্য বলছি। আর জায়গার ওখানে কিন্তু স্পেসের কোনো অভাব হবে না, আপনি সেই বুঝে জায়গাটা ছেড়ে রাখবেন, পরে লিখতে পারলে লিখবেন, না হলে জায়গা ফাঁকা থেকে যাবে, কি করা যাবে। তো এগুলো জিনিস একটু ফলো করবেন। তো এটা আপনারা লিখে টেলিগ্রামে পাঠাবেন, টেলিগ্রাম গ্রুপের মধ্যে। নেক্সট আছে একটা প্রেসি, এটাও একটা কোথাও এসেছিল, আমার এখন মনে পড়ছে না। প্রেসিতে আপনারা জানেন 15 মার্কস থাকে। তো প্রেসিতে 15 মার্কসের মধ্যে কিন্তু এই যে টাইটেল দিতে বলেছে, টাইটেলে কিন্তু 1 থেকে 2 মার্কস কিন্তু থাকবে। এটা স্পেসিফিক করে বলা নেই, তবে টাইটেল দেওয়ার জন্য যখন দিতে বলেছে তখন এটার জন্য কিন্তু আলাদা মার্কস আছে। প্রথমে আপনারা স্টার্টিং থেকে এন্ডিং অবধি ভালো করে 2-3 বার রিডিং করবেন। রিডিং পড়লে দেখবেন যে প্রেসিটা আগেবার একটু কঠিন এসেছিল, এই জন্য এটা একটু কঠিন টপিকটাই আমি দিয়েছি। এতটা কঠিন হয়তো এক্সামে নাও আসতে পারে, তবে প্রেসিটা একটু হার্ড প্র্যাকটিস করে যাবেন। তো এবার প্রথমে পড়বেন, পড়বে যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে না পারেন, সেই লাইনটাকে 1-2 বার আরো আবার রিড করবেন। হয়তো কোনো ওয়ার্ডের আপনি মানে জানেন, সেই লাইনটা পড়ে কিন্তু সেই ওয়ার্ডটার মানেটা আপনি বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছে। আর প্রথমে বেশি যদি 150 ওয়ার্ড থাকে, যদি প্যারাগ্রাফটায় 150 ওয়ার্ড থাকে, তাহলে আপনাকে 1/3 সাইজ করতে হবে, আপনারা জানেনই। 150 যদি ওয়ার্ড থাকে, তাহলে ওটাকে 1/3 করে মানে 50টা ওয়ার্ডের আশেপাশে নিয়ে আসতে হবে। এখন এক্সাক্ট তো 50টা ওয়ার্ড আনা সম্ভব না, সেজন্যই বলা হয় 50 ± 5, 50 ± 5 আপনারা আনার চেষ্টা করবেন। তো আপনারা এখানে এখানে সময় তো অত নেই পরীক্ষা হলে, তো আপনি তো একটা একটা ওয়ার্ড করে গুনতে যাবেন না। তো এইভাবে কাউন্ট করবেন, ইন থেকে শুরু করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো প্রথম রোতে আছে 17টা ওয়ার্ড, আর টোটাল লাইন আছে 1 2 3 4 5 6 7 8, 8টা। এটাকে ধরলাম না, এইটাকে ধরলাম না, তো 17 × 8
তাহলে 136টাও ওয়ার্ড হচ্ছে, 136টা ওয়ার্ড হচ্ছে। তো এবার ওটাকে 1/3 করুন, মানে 3 4 12, 3 4 12, 136টা ওয়ার্ড হচ্ছে। 136 3 করতে হবে, কত হচ্ছে? 3 4 12 16, 45, 45টা ওয়ার্ড হচ্ছে। তো আপনি আপনি টার্গেট করবেন যে 45 প্লাস মাইনাস 5, এই রেঞ্জের মধ্যে আপনাকে টোটাল এসিটা লিখতে হবে। তো প্রথমে ভালো মতো করে রিডিং পড়বেন, রিডিং পড়ার পরে আপনারা যেটা বুঝবেন সেইটাকে অ্যাকর্ডিংলি আপনারা লিখবেন, মেন জিনিসটাকে লিখতে হবে। আর হেডিংটা দিবেন পরে, হেডিংটা দিবেন লেখার পরে হেডিং দিবেন। এটাও আপনারা টেলিগ্রাম চ্যানেলে লিখে পাঠাবেন, এটা আমি দিয়ে দিলাম। পেসির আমি ক্লাস নিয়ে আসবো, এই সপ্তাহেই আমি নিয়ে আসবো পেসির ক্লাস। পেসি একটা আমি করে দেখাবো, হয়তো এটাই আমি করে দেখাবো। আপনারা আগে লিখে পাঠাবেন সবাই সবারটা টেলিগ্রাম গ্রুপে। আপনারা কিন্তু অবশ্যই লিখবেন, না লিখলে কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে না। বিশেষ করে পেসিটা কিন্তু আগেরবার আমাকে খুব সমস্যায় পেতেছিল। বেশি প্র্যাকটিস করে গেছিলাম, আমার একটু টাইম ম্যানেজমেন্টে মানে প্রবলেম হয়েছিল, টাইম ছিল, ম্যানেজমেন্টে প্রবলেম বলবো না, কিন্তু পেসিটা একটু টাফ ছিল। এবার ওই কম টাইমের মধ্যে পেসিটাকে একটু কঠিনও ছিল, তো বুঝতে অসুবিধা হচ্ছিল আমার। তো আমি হেডিংটা দিয়েছিলাম, হেডিংটা দেওয়ার জন্য হয়তো কিছু নাম্বার পেয়েছি, আর বডিটা ভালো করে লিখতে পারিনি, মানে বুঝতে অসুবিধা হচ্ছিল। তো পেসিটা কিন্তু একটু টাফ, যারা প্র্যাকটিস করে যাবে না তাদের পক্ষে একটু টাফ। তো পেসিটা আপনার প্র্যাকটিস করবেন, আমি করাবো, এটাই হয়তো করাবো, আরো পেসিরও 1 2টা ক্লাস নিয়ে আসবো। এটা আপনারা লিখবেন। এটা পেসিদের জন্য কিন্তু মিনিমাম 8 9 মিনিট লাগবে, পেসিটা ধীরে সুস্থে করবেন, একটু তাড়াহুড়া করে করতে যাবেন না পেসিটা। এরপরে আছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনে আপনারা সবাই জানেন যে ট্রান্সলেশনটা কিন্তু খুব স্কোরিং, ট্রান্সলেশন থাকে ছোট, আর ট্রান্সলেশনে সম্ভবত 15 মার্কস থাকে। তো ট্রান্সলেশনটা ছোট দেয় এবং স্কোরিং থাকে। তো নব এখানে একটা, যেটা আমি ট্রান্সলেশন দিয়েছি সেটা আজকে ট্রান্সলেশনে একটা এটা আমি করাবো। তো প্রথমে আপনারা যখন ট্রান্সলেশন দেবে তখন দেখবেন যে কোন টেন্সে আছে, বা বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্সেরই চলে ট্রান্সলেশন, মানে যা দেয় আর কি পাস্ট টেন্সই থাকে। তাও আপনারা এটা কিন্তু দেখে নেবেন। প্রথমে পড়বেন ভালো করে কি দেওয়া আছে। সাধু চলিত দুটো ভাষায় থাকতে পারে, দুটো ভাষার কোনো প্যাসেজ থাকতে পারে। প্রথমে পড়ে তারপরে প্রথমে এক একটা লাইন পড়ে এক একটা লাইন কিন্তু ট্রান্সলেশন করবেন না, প্রথমে টোটাল প্যাসেজটা পড়বেন। পড়ে একটা বাংলায় বাংলায় পড়লেন, পড়ার পর একটা মানে বুঝলেন কি বলতে চাচ্ছে। এবার এটা কিন্তু গুগল ট্রান্সলেট করবেন না, লাইন ওয়াইজ, লাইন ওয়াইজ একটার পর একটা কিন্তু ট্রান্সলেশন করবেন না, মানে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা ট্রান্সলেশন বলা হয়, হ্যাঁ, একদম যেটা ওয়ার্ডের যে ওয়ার্ডটার বাংলা আছে সেইটাকেই আমি ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি, ওটা কিন্তু করবেন না। তাহলে কিন্তু লাইনের যেই অর্থ সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এটা গুগল ট্রান্সলেশন করলে যেটা আপনারা পাবেন সেটা করবেন। তো এটা আমি ডেমো দেখাচ্ছি, এটা লিখে, এটা আপনারা নিজে লিখে পাঠাবেন। সবার কিন্তু ট্রান্সলেশন কিন্তু সেম হবে না, মানে এক একজন এক এক রকম করে কিন্তু করে। তো আমি এটা লিখেছি। তো প্রথমে এই নবকুমারের যেই আছে এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। প্রথমে আমি কি করব, প্রথমে আমি টোটালটা পড়বো একবার। নবকুমার নিস্পন্দন শরীর হইয়া দাঁড়াইলেন, তাহার বাক শক্তি হইল স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন। রমণীয় স্পন্দহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ পাইতেছিল। অনন্তর সমুদ্রের জনহীন তীরে এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি তিনি অতি মৃদু স্বরে কহিলেন, পথিক, তুমি কি পথ হারিয়েছ?
এই কণ্ঠস্বরের সাথে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। এবার পড়া হয়ে গেল। এবার যদি মনে হয় তাহলে আরেকবার রিডিং করবেন। এবার এখানে দেখুন ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু ট্রানজেকশন করতে যাবেন না। প্রথমে বলছে নবকুমার নিস্পন্দন শরীর হইয়া দাঁড়াইলে। আমি কি লিখেছি? নবকুমার স্টুড স্টিল মোশনলেসলি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাংচুয়েশনটা খেয়াল রাখবেন। হ্যাঁ, নবকুমার স্টুড স্টিল মোশনলেসলি। তাহলে নবকুমার কি দেওয়া ছিল? নবকুমার নিস্পন্দন শরীর হইয়া দাঁড়াইলেন। নিস্পন্দন শরীর হইয়া দাঁড়াইলেন, এটাকে কিন্তু আমি আমি যা বুঝেছি সেটাকে ইংলিশে করেছি পাস্ট টেন্সে, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করিনি। তারপরে বলেছে তাহার বাকশক্তি রহিত হইল, স্তব্ধ হইয়া চাইয়া রইলেন। হিজ পাওয়ার অফ স্পিচ ফেইল্ড, মানে তার কথা আটকে গেছে, যেটাকে আমরা বাংলায় বলি কথা আটকে গেছে। যেরকম শক পেলে কোনো আচমকা কোনো শক পেলে যেরকম আমরা কথা আটকে যায়, সেরকম টাইপের ব্যাপার। সেটাই আমি লিখেছি, হিজ পাওয়ার অফ স্পিচ ফেইল্ড। অর ফেইল্ডের জায়গায় এটাও লিখতে পারি যে স্টাক। স্টাকও লেখা যেতে পারে, ফেইল্ডের জায়গায় স্টাক হয়ে গেছে এটাও লেখা যেতে পারে স্টাক। হি রিমেইনড সাইলেন্ট, গেজিং ইন্টেন্টলি, মানে চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, লিখেছি সেটাই আমি লিখেছি। তারপরে লাইন কি বলেছে? রমণীয় স্পন্দহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। এখন দেখুন, রমণীয় স্পন্দহীন অনিমেষ লোচনে, এখন অনিমেষ লোচনে এসব ওয়ার্ডের যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করেন তাহলে খুবই মুশকিলে পড়বেন। লাইনটার মানেটা সেম থাকতে হবে এবং টেন্সটা সেম থাকতে হবে। আমি এটা কি করেছি দেখুন, দ্য ওম্যান টু ওয়াজ উইদাউট মুভমেন্ট, হার আনব্লিঙ্কিং হোয়াইট আইস ফিক্সড স্টেডিলি অন নবকুমারস ফেস। এখানে একটা আমার কনফিউশন আছে, এটা যদি আপনারা আহ মানে আমার ভুল হয়ে থাকে, আমার ভুল হতেই পারে, তাহলে এটা ঠিক করবেন আমারটা। আমি এখানে করেছি যে দ্য ওম্যান টু, মানে মহিলাটিও, সাথে মহিলাটিও, মানে যেরকম নবকুমার ছিল মহিলাটিও টু ওয়াজ উইদাউট মুভমেন্ট, মানে নবকুমারও স্থির হয়ে দাঁড়িয়েছিল, এও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হার আনব্লিঙ্কিং, মানে চোখের পলকও ঝপকাচ্ছে না। আনব্লিঙ্কিং হোয়াইট আইস, বড় বড় চোখ। ফিক্সড স্টেডিলি অন নবকুমার নবকুমার স্পেস। তো এইখানে আমার একটা কনফিউশন হচ্ছে, অন নবকুমার স্পেস না অ্যাট নবকুমার স্পেস। অ্যাট হচ্ছে এক দৃশ্যে তাকিয়ে থাকা, কারোর দিকে তাকিয়ে থাকলে এটা আমরা অ্যাট ব্যবহার করি। তো এটা কি অন হবে না অ্যাট হবে, এটা আমার কনফিউশন আছে। এটা যদি আপনারা শিওর জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। এটা আমার কিন্তু ভুল হতে পারে, কারণ আমি কোনো টিচার নই। আমি যা মনে হয়েছে সেটাই আমার এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করছি, আমিও ভুল হতে পারি। তো এটা আপনারা জানাবেন। তারপরে হ্যাঁ, এইরকম কিন্তু দুটো প্রিপোজিশন আর্টিকেল এগুলাতে ভুল করলে কিন্তু নাম্বার কাটে, বানাম ভুলেও নাম্বার কাটে। সম্ভবত তিনটে কি চারটা বানাম ভুল করলে এক নাম্বার মনে হয় কাটে। বানাম ভুল হবে আপনাদের বাংলা হোক ইংলিশ হোক, কিন্তু যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন, তাড়াহুড়া করতে গেলে কিন্তু হয়। আর এখন যেমন আমরা ফ্রিলি আলোচনা করছি, তখন কিন্তু সময়ের একটা চাপ থাকবে, এক্সাম হলে প্রেশার থাকবে, এসবও কিন্তু আছে। তারপরে দেখুন ওখানে কি বলছে, উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ পাইতেছিল। এটা কি লিখেছি? দ্য ডিফারেন্স বিটুইন দেম ওয়াজ দিস, একটা হাইপেন দিয়েছি, নবকুমার গেজ ওয়াজ লাইক দ্যাট অফ এ স্টার্টল ম্যান। স্টার্টল ম্যান মানে হচ্ছে স্টান্ট হয়ে গেছে, মানে হতভম্ব হয়ে গেছে, স্টান্ট হয়ে গেছে। স্টার্টারের জায়গায় স্টান্টও লিখতে পারেন, স্টান্টম্যান। হোয়াইল দ্য ওম্যানস আইস বোর নো সাচ সাইন, মানে স্টান্ট হয়নি, কিন্তু মানে মহিলাটি যে আছে সে স্টান্ট হয়নি, কিন্তু সেরকম স্টান্ট হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দো দে এক্সপ্রেস এ ডিপ অ্যাংজাইটি, এই জায়গায় এই লাইনটা করলাম, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ পাইতেছিল, মানে তাদের মধ্যে দুজনের মধ্যে যে তাকাচ্ছে তাতে কিন্তু একটা বিশেষ একটা টেনশন বা অ্যাংজাইটি সেটা দেখা যাচ্ছিল, এক্সপ্রেস হচ্ছিল। তারপরে কি বলেছে? বলছে অনন্তর সমুদ্রের জনহীন তীরে
এই রূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রইলেন। দাস দাস অনন্তর দাস অন দ্য ডিসোলেট শোর অফ দ্য সি। ডিসোলেট বলতে যেখানে জনমানবহীন, মানে হচ্ছে অ্যাবান্ডন বলতে পারেন বা ফোরসেকেন বলতে পারেন বা আনইনহ্যাবিটেড বলতে পারেন। আন মানে জনমানবহীন সমুদ্রের উম, সমুদ্রের তট। দাস অন দ্য ডিসোলেট শোর অফ দ্য সি দ্য টু অফ দেম গেজ অ্যাট ইচ আদার ফর এ লং টাইম। এক দৃষ্টিতে একে অপরের দিকে গেজ মানে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। আফটার এ হোয়াইল। আফটার এ হোয়াইল বা আফটার সাম টাইম, এখানে আফটার এ হোয়াইল লিখেছে আমি, তো আফটার 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 সাম টাইমও লিখতে পারেন, বা আফটার আফটার ফিউ আফটার ফিউ মিনিট বা আফটার ফিউ আওয়ার্স। আওয়ার্সটা বলাটা ভুল হবে, আফটার ফিউ মিনিটস অথবা আফটার এ আফটার এ হোয়াইল আমি লিখেছি। তো এখানে আপনারা কিছু সময় পর এটা অনেকভাবে ইংরেজিতে লেখা যেতে পারে। আমি লিখেছি আফটার এ হোয়াইল। আপনারা লিখতে পারেন আফটার এ শর্ট স্প্যান বা আফটার এ মোমেন্ট। দ্য ইয়ং ওম্যানস ভয়েস ওয়াজ হার্ড। দেখুন এটা কিন্তু প্যাসিভে চলে গেছে। কেন প্যাসিভে করলাম? কারণ হচ্ছে এখানে দেখুন লেখা আছে অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। আর শোনা গেল কারো দ্বারা শোনা হয়েছে, যখন তারা কাজ কারো দ্বারা হচ্ছে, সেজন্য মানে বাই সামওয়ান আর কি, সেজন্য এটা লেখা আছে যে আফটার এ হোয়াইল দ্য ইয়ং ওম্যানস ভয়েস ওয়াজ হার্ড বাই সামওয়ান, বা বাই নবকুমার। এখানে সামওয়ান বলতে নবকুমার। তো সেই বাই নবকুমার এটা কিন্তু সাইলেন্ট আছে বা উজ্জ্ব আছে। তিনি অতি মৃদু স্বরে কহিলেন, পথিক তুমি কি পথ হারিয়েছ? ইন এ ভেরি সফট টোন, এখানে লিখেছি ইন এ ভেরি সফট টোন শি সেইড, ট্রাভেলার হ্যাভ ইউ লস্ট ইউর ওয়ে। এটা কিন্তু ন্যারেশনের একটা পার্ট। শি সেইড কমা দিয়ে এই লাইনটা এখান থেকে নেমে গেছে। এটা কিন্তু এর পরের থেকে এই ট্রাভেলারের লাইনটা কিন্তু এখানে। ট্রাভেলার হ্যাভ ইউ লস্ট ইউর ওয়ে, এটা কিন্তু একটা ন্যারেশনের, কিন্তু ন্যারেশন চেঞ্জে দেয় অন্যান্য যেগুলো পরীক্ষায় দেয়। ন্যারেশন ট্রাভেলার হ্যাভ ইউ লস্ট ইউর ওয়ে। এই কণ্ঠস্বরের সাথে নবকুমারের হৃদয় বীণা বাজিয়ে উঠিল। এখন দেখুন এইখানে যদি এটার ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতেন তাহলে কতটা মুশকিলে পড়তেন। এই কণ্ঠস্বরের সাথে নবকুমারের হৃদয় বীণা, হৃদয় বীণা এটা ডাইরেক্ট আপনি ইংলিশে কি লিখবেন? হৃদয় বীণা তো এটা লেখা যাবে না। মোটামুটি লাইনটার মেনে সিন থাকতে হবে আর টেন্স সিন থাকতে হবে। অ্যাট দ্যাট ভয়েস, এখানে লিখেছি দেখুন অ্যাট দ্যাট ভয়েস, এই কণ্ঠস্বরের সাথে অ্যাট দ্যাট ভয়েস হবে না হয়তো, এখানে মনে হয় আমি একটা ভুল লিখে ফেলেছি। অ্যাট দ্যাট ভয়েস বা উইথ দ্যাট ভয়েস, এটা মনে হয় সম্ভবত উইথ হবে, এটা মানে আমি ভুল লিখেছি। এটা কিন্তু দেখুন এটা তাড়াহুড়া করতে লিখতে গিয়ে এগুলো ভুল হয়। অ্যাট এর জায়গাটা উইথ দ্যাট ভয়েসও হতে পারে এই কণ্ঠস্বরের সাথে। অ্যাট দ্যাট ভয়েস, বাই দ্যাট ভয়েস, বা এটা বাইও হতে পারে। এই প্রিপোজিশনে একটু কনফিউশন হচ্ছে, এটা অ্যাট হবে নাকি বাই হবে, আপনারা বলবেন। অ্যাট না বাই বা বা উইথ, অ্যাট দ্যাট ভয়েস হবে না বাই দ্যাট ভয়েস হবে না উইথ দ্যাট ভয়েস হবে, তিনটার মধ্যে কোনটা হবে এটা একটু কনফিউশন আছে, দেখতে হবে। এটা না জানা থাকলে মানে আপনারা জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভুল যদি হয়ে থাকে। এটা তো আমি শিওর জানি না। তো যাই হোক, এখানে যে প্রিপারেশনটাই বলুন না কেন, অ্যাট দ্যাট ভয়েস দ্য স্ট্রিংস অফ নবকুমারস হার্ট সাডেনলি রেজোনেটেড। রেজোনেটেড মানে একই ছন্দে বাজে উঠলো বা বেজে উঠলো। রেজোনেটেড অ্যাকচুয়ালি একটা ফিজিক্সের টার্ম, রেজোনেন্স থেকে এসছে। রেজোনেটেড মানে এই অর্থেই বোঝায় যে কোনো কিছু ফ্রিকোয়েন্সি রিলেটেড, কি ফ্রিকোয়েন্সিতে বেজে উঠলো, মিউজিক রিলেটেড, এটা এই ছন্দে ব্যবহার করা হয়েছে। এই কথায় কথায় যেটা বলে না, কথায় চলতি কথায় রেজোনেটেড, এই কথায় বলা হয়েছে। এটা কিন্তু ভুল না, রেজোনেটেড কিন্তু একদম ঠিক। এটা ঠিক, এটা অনেকে বলে যে এই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, কিন্তু না, এটা ঠিক। তো এই হচ্ছে দেখুন, তাহলে এটা হচ্ছে এগুলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন কিন্তু খুব স্কোরিং, স্কোরিং বলতে কম সময়ে আপনার নাম্বারটা তুলে দিতে পারবেন যদি আপনার প্র্যাকটিস ভালো থাকে। প্র্যাকটিস করতে হবে। আমার অনেকদিন ধরে প্র্যাকটিস করা হয় না, কিছু কিছু কনফিউশন রয়ে গেছে, যেমন আপনাদের বললাম। যেমন একটা হচ্ছে এই যে অন নবকুমার ফেস না অ্যাট নবকুমার ফেস, এইটা একটা গন্ডগোল হতে পারে, আমি শিওর না। একটা হচ্ছে এখানে অ্যাট দ্যাট ভয়েস না বাই দ্যাট ভয়েস না উইথ দ্যাট ভয়েস, এখানে একটা কনফিউশন আছে। তো আপনারা জানা থাকলে অবশ্যই জানাবেন।
তো এই হচ্ছে টোটাল ইংলিশ সেকশনের আজকে আলোচনা। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বাকি দুটো লিখে পাঠাবেন, এটাও লিখে পাঠাবেন, ট্রান্সলেশনটাও লিখে পাঠাবেন। প্রথমে রিপোর্ট এবং প্রেসিটা লিখে পাঠাবেন। আমি প্রেসিটা নিয়ে এই সপ্তাহে আমি আলোচনা করব, প্রেসির একটা ক্লাস আসবে। তো এই হলো আজকের একটা আলোচনা। নেক্সট আমি একটা বাংলার ফুল মক নিয়ে আসবো। হ্যাঁ, সেইখানে বাংলার কিন্তু ভাবার্থ থাকবে, সেম ভাবার্থ, রিপোর্ট আর হচ্ছে ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বেঙ্গলি। তো আপনারা সবাই ভালো করে প্র্যাকটিস করুন, রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে পুজোর আগে, আগে বা পরেই। আর পরীক্ষা কিন্তু হয় ডিসেম্বরে বা জানুয়ারিতে, তো বেশি দিন সময় আর নেই। তো এই হচ্ছে আজকে আলোচনা। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এক্সাম আপডেট আমাদের ইউটিউব চ্যানেল। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই যোগ হন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।